নেপালে হঠাৎ বন্যায় প্রাণহানির ঘটনায় গভীর শোক এবং দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এক শোক বার্তায় তিনি নেপালের প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ এবং দেশটির জনগণের প্রতি আন্তরিক সমবেদনা জানান। ভয়াবহ এই বন্যায় বিপুল সংখ্যক মানুষের প্রাণহানির মর্মান্তিক ঘটনায় বাংলাদেশ গভীরভাবে শোকাহত এবং ব্যথিত বলেও জানান প্রধানমন্ত্রী। প্রকৃতির এই কঠিন বিপর্যয়ে বাংলাদেশ নেপালের পাশে রয়েছে বলেও জানান তিনি। এ সংকট যে কোনো প্রয়োজনীয় সহায়তা দিতে তার সরকার প্রস্তুত রয়েছে বলে উল্লেখ করেন প্রধানমন্ত্রী। ভিন্ন প্রসঙ্গ, ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন বসছে আজ বিকেল ৩টায় অধিবেশন শুরু হবে। গুম এবং মানবাধিকার সুরক্ষা, সম্পত্তি হস্তান্তর সহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিল এই অধিবেশনে পাশ হবার কথা রয়েছে। এর আগে গেল ১৫ জুলাই চলতি সংসদের বাজেট অধিবেশন শেষ হয়। সাংবিধানিক বাধ্যবাধকতা অনুযায়ী ৬০ দিনের মধ্যে অধিবেশন বসতে হবে। সে অনুযায়ী তৃতীয় অধিবেশন আহ্বান করেছেন রাষ্ট্রপতি। অধিবেশন শুরুর আগে সংসদ নেতা তারেক রহমান এবং বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমানের উপস্থিতিতে কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে অধিবেশনের মেয়াদ এবং কার্যসূচি চূড়ান্ত হবে। অধিবেশন সংক্ষিপ্ত হলেও অন্তত ৬টি গুরুত্বপূর্ণ আইনের খসড়া বা বিল উত্থাপিত হতে পারে। শিক্ষক গণপতি চক্রবর্তীকে হত্যার পর পরিবারের অন্য সদস্যরা হত্যাকারীদের চিনে ফেলায় তাদেরও খুন করে সিদ্ধার্থ আর মুগ্ধ। এরই মধ্যে তারা আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়ে হত্যার দায় স্বীকার করেছে। সকালে রংপুর মেট্রোপলিটন কমিশনার আব্দুল মাবুদ এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন। স্যারের দেহ টিন দিয়ে ঢেকে রেখে পালিয়ে যাওয়ার সময় সম্ভবত স্যারের স্ত্রী এবং মেয়ে শব্দ শুনে ছাদে চলে আসে। তাদের দেখে চিল্লাতে লাগলে মুগ্ধের হাতে স্যারের গামছা ছিল, সেই গামছা দিয়ে স্যারের স্ত্রীর গলা চিপে ধরে, আর সিদ্ধার্থ দাস স্যারের মেয়ের গলা চিপে ধরে। এক হাতে মেয়ের গলা চিপে ধরে, আরেক হাতে মুখ চিপে ধরে। মুগ্ধ স্যারের স্ত্রীকে মারার পর সেই গামছা দিয়ে আবার দুজনে একসাথে মেয়ের গলায় পেঁচায়। তাতে মেয়ে না মরলে পাশে কবুতরের খাবার রাখার বাক্স থেকে রশি নিয়ে এসে মেয়েটার গলা পেঁচিয়ে দুই দিক থেকে টান দেয়। ছাদে একটা পুরাতন প্লাস পায়। বাড়িতে কোনো সিসি ক্যামেরা আছে কিনা সেই ভয়ে তারা ওই প্লাস নিয়ে নিচতলা গিয়ে বিদ্যুতের তার কেটে দেয়, যেন সিসিটিভি থাকলে সেটা ডিসকানেক্ট হয়। তখন মুগ্ধ ছাদের উপরে ছিল। আবার সিদ্ধার্থ আবার ছাদে গিয়ে মুগ্ধ সহ দুজনে মা মেয়ের লাশ ছাদের গেটের ভিতরে সিঁড়ির দিকে রাখে, দেবুদের ছাদ হয়ে থেকে যেন দেখা না যায়। বিষয়টি না একটু বিস্তারিত জানতে চাই, যুক্ত হচ্ছেন রংপুর থেকে আমাদের সহকর্মী শাহবাজিদ আহমেদ। বাজিদ, একটু বলবেন আসলে রংপুর মেট্রোপলিটন কমিশনার কি বলেছেন? কারণ এই হত্যাকাণ্ডে আমরা দুজনের নাম শুরু থেকে শুনছিলাম, সিদ্ধার্থ এবং মুগ্ধ, এবং পরবর্তীতে তারা স্বীকারোক্তিমূলক জবানবন্দিও দিয়েছে। এই দুজন বাদে নতুন কোনো আরো আসামি তালিকায় যুক্ত হয়েছে কিনা, সন্দেহ তালিকায় কারা আছে, এবং এর পরবর্তী আইনি ধাপ আসলে কি হবে? রাকিব, আসলে নতুন করে কাউকে যুক্ত করা হয়নি। যে দুইজনকে আসামি করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে এবং প্রথমের দিকে যে বক্তব্য দিয়েছিল পুলিশ, আর সেই একই বক্তব্যের সমর্থনে আজকে সংবাদ সম্মেলন। নতুন করে তিনি সাংবাদিকদের সাথে কোনো কথা না বলে, কোনো প্রশ্নের উত্তর না দিয়ে একদম সেখান থেকে বের হয়ে গেছেন। এখন যে বিষয়টি, এই যে সিদ্ধার্থ এবং মুগ্ধ তারা জেল হাজতে রয়েছেন, আর তারা যে বাসা থেকে মাদক কিনেছিলেন, মাদক সেবন করার জন্য শান্ত নামের একজনের কাছ থেকে ইয়াবা কিনেছিলেন, সেই কথাটা পুলিশ বলেছেন। পাশাপাশি নতুন যে বিষয়টি বলেছেন যে তাদেরকে আজকে তাদের ডোপ টেস্ট করা হবে, আসলে তারা মাদক সেবন করেছিল কিনা সেটির প্রমাণে তারা আজকে ডোপ টেস্ট করবেন, এবং যে খাওয়া খেজুরের খোসা এবং যে শসা পাওয়া গিয়েছিল সেগুলো ডিএনএ টেস্ট হবে। এই মোটামুটি পুলিশ বলেছে, আর নতুন কোনো কথা বলে নাই, শুধু পুরোনো কথাকে সমর্থন জানিয়ে তিনি গড়পড়তা একটা বক্তব্য হবে। এবং ডোপ টেস্টের ফলাফলটা কটা নাগাদ পাওয়া যাবে সেই তথ্যগুলো নিশ্চয়ই পরবর্তীতে আপনার কাছ থেকে আমরা জানতে পারবো। সহকর্মী শাহবাজিদ আহমেদ যুক্ত হয়েছিলেন, বলছিলেন রংপুর থেকে। মহেশখালী ভাসমান টার্মিনাল থেকে গ্যাসের সরবরাহ বাড়লেও চাহিদা অনুযায়ী না পাওয়ায় উৎপাদন ব্যাহত হচ্ছে চট্টগ্রামের গ্যাস নির্ভর কারখানাগুলোতে। ব্যাহত হচ্ছে সার বিদ্যুৎ উৎপাদন। বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে রপ্তানিমুখী কারখানাগুলোর। তবে সরবরাহ বাড়ায় চট্টগ্রামের শিকলবাহা বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রে গ্যাসের সরবরাহ শুরু হয়েছে, এমনটা জানিয়েছেন
কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের কর্মকর্তারা। চট্টগ্রাম থেকে প্রণবেশ চক্রবর্তীর প্রতিবেদন। গ্যাস সংকটের কারণে 5 মাস ধরে উৎপাদন বন্ধ রয়েছে রাষ্ট্রায়ত্ত সার কারখানা চিটাগং ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেডে। প্রতিদিন 45 মিলিয়ন ঘনফুট গ্যাসের প্রয়োজন হলেও এই সার কারখানায় এখন গ্যাস সরবরাহ করা হচ্ছে মাত্র 5 মিলিয়ন ঘনফুট। গ্যাসের অভাবে উৎপাদন ব্যাহত হচ্ছে বিদ্যুৎ কেন্দ্রগুলোতেও। মহেশখালী ভাসমান গ্যাস টার্মিনাল থেকে সরবরাহ কমে গেলে সরবরাহ বন্ধ হয় শিকলবাহা বিদ্যুৎ কেন্দ্রে। তবে এখন সরবরাহ বাড়ায় বিদ্যুৎ কেন্দ্রটিতে 38 মিলিয়ন ঘনফুট গ্যাস দেয়া হচ্ছে। এদিকে গ্যাস বিদ্যুতের অভাবে গার্মেন্টস সহ রপ্তানিমুখী শিল্পগুলোর উৎপাদন মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে বলছেন ব্যবসায়ীরা। বিদ্যুৎ ছাড়া গ্যাস ছাড়া 1 মিনিটও কোনো কারখানা চলবে না। সুতরাং এটাতে গ্যাস না পাওয়া এবং সাথে সাথে বিদ্যুতের যে এখন ঘাটতি দেখা যাচ্ছে, এইটা বাংলাদেশের যে এখন আমাদের রপ্তানিমুখী শিল্প বলেন, অভ্যন্তরীণ শিল্প সবগুলিকে কিন্তু সমানভাবে ক্ষতিগ্রস্ত করছে। আমরা গ্যাসের জন্য আমরা বয়লারগুলি চলে না গার্মেন্টস ফ্যাক্টরিতে, আমাদের ইটিপিগুলি চলে না, আমাদের বিভিন্ন ধরনের ইকুইপমেন্ট, অনেকগুলি গ্যাস নির্ভর ইকুইপমেন্ট আছে। কখনো কখনো যদি আমরা কিছু প্রসেসে হয়তো কিছু দূর গেলাম, এখন যাওয়ার পরে এটা একটা যদি আপনার একটা প্রসেস মিনিমাম সম্পন্ন করতে 7 থেকে 8 ঘন্টা সময় লাগে, আপনি 2 ঘন্টা চালাইলেন, 2 ঘন্টা পরে কোনো কারণে আপনার আবার ইলেকট্রিসিটি থাকতেছে না, তখন কী হইতেছে, এখানে আপনার প্রথমে আপনি এখানে প্রি ট্রিটমেন্ট করার লাগে, আপনার ব্লিচিং করার লাগে, ডাইং করার লাগে, তারপরে ওয়াশিং করার লাগে, একটার সাথে আরেকটা প্রসেস কো-রিলেটেড। কারখানা ও বিদ্যুৎ উৎপাদন নিরবিচ্ছিন্ন রাখতে বাইরের দেশ থেকে এলএনজি সহ জ্বালানি কার্গোর সরবরাহ আগে থেকে নিশ্চিত করার পরামর্শ জ্বালানি বিশেষজ্ঞদের। অকটেন ডিজেল এই সাইডটা ডিল করে পেট্রোলিয়াম কর্পোরেশন, আর ওইদিকে এলএনজি সাইডটা ডিল করে পেট্রোবাংলা। ওনাদের উচিত এই মুহূর্তে মানে আপনার এলএনজি এবং ন্যাচারাল গ্যাস সাপ্লাইটাকে এনশিওর করা, যাতে করে পাওয়ার প্ল্যান্টগুলো ইলেকট্রিসিটি প্রোডাকশনের ক্ষেত্রে যাতে কোনো বিঘ্ন সৃষ্টি না হয়। মহেশখালীর দুটি ভাসমান টার্মিনাল থেকে বর্তমানে জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ হচ্ছে 790 মিলিয়ন ঘনফুট। এর মধ্যে আমেরিকান অ্যাক্সিলারেট এনার্জি সরবরাহ করছে 270 মিলিয়ন ঘনফুট এবং সামিট করছে 520 মিলিয়ন ঘনফুট, জানিয়েছেন আরপিজিসিএল কর্মকর্তারা। প্রণবেশ চক্রবর্তী, 71, চট্টগ্রাম। দেশে চলমান গ্যাস সংকট নিয়ে আরেকটু বিস্তারিত জানতে চাই, নারায়ণগঞ্জ থেকে যুক্ত হচ্ছে সহকর্মী হাবিব রহমান। হাবিব, আমরা জানি গ্যাস সংকটের সবচাইতে ভোগান্তিতে থাকা এলাকাগুলোর মধ্যে নারায়ণগঞ্জের বেশ কিছু এলাকা রয়েছে, যেহেতু সেখানে কলকারখানাগুলো রয়েছে। আজকের পরিস্থিতি কেমন দেখছেন এবং কবে নাগাদ সংকট কাটতে পারে, কোনো ধারণা আসলে সংশ্লিষ্টরা দিতে পেরেছেন কিনা একটু জানাবেন আমাদেরকে। পুরো সমস্যা আপনি ধরতে পারেন, কারণ পুরো নারায়ণগঞ্জটাই শিল্প ঘন এবং শিল্প অধ্যুষিত এলাকা। এখানে জ্বালানি ছাড়া এই নারায়ণগঞ্জের অর্থনীতি চলা একেবারেই অসম্ভব একটা বিষয়। যেখানে আমাদের আগে যে বিদ্যুতের গ্যাসের চাহিদা ছিল, সে গ্যাসের চাহিদা তো আপনার একেবারে তলানিতে ঠেকেছে। বিকেএমই গত 2 দিন আগে তারা প্রেস ব্রিফিং করে বলেছে যে তাদের ব্যাপক ক্ষতি হচ্ছে, তাদের অবিলম্বে তাদের এই সমস্যার সমাধান প্রয়োজন। তাদের 300টির মতো ফ্যাক্টরি বন্ধ হয়ে গেছে বলে তারা আমাদেরকে জানিয়েছেন। আর দৈনিক ডিপিডিসির যে 509 মেগাওয়াট বিদ্যুতের চাহিদা নারায়ণগঞ্জে, তার বিপরীতে এখন দেয়া হচ্ছে 300-র কিছুটা বেশি। তো এমনই একটা জটিল পরিস্থিতিতে জ্বালানির অভাবে শিল্প কারখানাগুলো একে একে বন্ধ হয়ে যাচ্ছে। তো এ থেকে যদি সহসা উত্তরণ করা না যায়, তাহলে এই বিপুল জনগোষ্ঠী নারায়ণগঞ্জে যারা চাকরি করে, প্রায় 40 থেকে 50 লক্ষ শ্রমিক এবং যে পাইপলাইনে যে ওয়াটার গুলো আছে, তার যে একটা ব্যাপক সমস্যা হবে, এটা কিন্তু আমরা সহসা অনুমান করতে পারছি। আমরা একটু কথা বলে চেষ্টা করি। আপনার যে সিএনজি পাম্প আছে, এখানে কি পরিমাণ গ্যাসের চাপ পাচ্ছেন, কিরকম দিয়ে দিচ্ছেন? আসলে যেই দিন থেকে গ্যাসের সমস্যা শুরু হয়েছে, আমাদের গ্যাস পাওয়া উচিত 15 PSI। আমরা 2 দিন শুধু 5 পাইছিলাম। এখন মেশিন চালাইলে 0 দেখায়। আমরা মেশিন চালাইতে আছি, প্রতিদিন আমাদের বিদ্যুৎ বিল আসে 50,000, আমরা কমিশন পাই 42,000, মানে প্রায় 8-10 হাজার টাকা দৈনিক লস। এখন প্রশ্ন করতে পারেন যে আপনারা কেন চালাই? আমাদের দৈনিক খরচ মেটানোর জন্য আর এই মানুষের উপকারার্থে। এভাবে চলতে থাকলে আগামী 2-3 মাসে এই সেক্টরে কি হয় আসলে আমি জানি। রাকিব, একটা ভয়াবহ তথ্য শুনলেন যে আসলে যেখানে 15 PSI গ্যাসের প্রয়োজন, সেখানে তিনি পাচ্ছেন 2 PSI, যাতে করে তার যে কার্যক্রম চালানোটা জটিল হচ্ছে।
তো এরকম একটা পরিস্থিতিতে আসলে নারায়ণগঞ্জের শিল্প কারখানাগুলো দাঁড়িয়ে আছে। এখন পর্যন্ত এই ছিল রাকিব, নারায়ণগঞ্জ থেকে আমার কাছে। অনেক ধন্যবাদ হাবিব রহমান, এবং আপনার মাধ্যমে খুব স্পষ্টভাবে আমরা সংকটটা বুঝতে পারলাম, এবং বাস্তবতা হচ্ছে এখন পর্যন্ত কোনো সুখবর আসলে এলাকা থেকে নেই। অনেক ধন্যবাদ। নিশ্চয় পরবর্তীতে আবার কথা হবে আপনার সঙ্গে। হাবিব রহমান বলছিলেন নারায়ণগঞ্জ থেকে। দেশের লোহার রড নির্মাণ এবং ইস্পাত শিল্পে 70% স্ক্র্যাপ লোহা সরবরাহ করে সীতাকুণ্ডের জাহাজ ভাঙা শিল্প। কাজের সময় শ্রমিকদের দুর্ঘটনা এবং মৃত্যু ঝুঁকিও বেশি এই শিল্পে। তাই এই সেক্টরের নিরাপত্তা নিশ্চিত এবং ঝুঁকি কমাতে শ্রমিকদের প্রশিক্ষণের জন্য বিশেষায়িত ইনস্টিটিউট গড়ে তোলার বিকল্প নেই বলে মনে করেন বিশেষজ্ঞরা। একই সাথে বিষাক্ত পদার্থ এবং গ্যাস বিস্ফোরণের মতো ঘটনা কমাতে আলাদা বোর্ড গড়ে তোলার উপরও জোর দিচ্ছেন তারা। চট্টগ্রাম থেকে প্রণবেশ চক্রবর্তীর আরও একটি রিপোর্ট। হংকং কনভেনশন অনুযায়ী শিপ ব্রেকিং ইয়ার্ডে ভাঙার আগে প্রতিটি জাহাজের চূড়ান্ত জরিপ করতে হয়। তালিকা ও পরিপূর্ণ তথ্য রাখতে হয় জাহাজে থাকা বিপজ্জনক পদার্থ, গ্যাস ও তাদের অবস্থানের। বাধ্যতামূলক সুষ্ঠু বর্জ্য ব্যবস্থাপনাও। এছাড়া শ্রমিকদের নিরাপত্তার জন্য সুরক্ষা সামগ্রী দেয়া, পাশাপাশি জাহাজের বদ্ধ প্রকোষ্ঠ বা ট্যাঙ্ক থেকে গ্যাস অবমুক্ত হয়েছে কিনা তাও নিশ্চিত করা বাধ্যতামূলক। সম্প্রতি ফেরদৌস শিপ ও রিসাইক্লিং ইয়ার্ডে দুর্ঘটনায় 9 শ্রমিকের মৃত্যুর পর গ্রিন সনদ পাওয়া ইয়ার্ডগুলোতে এই বিষয়গুলো কতটুকু মানা হচ্ছে সেটাই এখন বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। তাই নিয়মিত তদারকির জন্য সরকারি সংস্থাগুলো ও বিশেষজ্ঞদের সমন্বয়ে সেল থাকা প্রয়োজন বলছে সংশ্লিষ্ট সংস্থাগুলো। এই সেক্টরকে কাজ করার জন্য আপনারা যদি সজাগ থাকেন, আলাদা একটা বডি থাকবে এই ধরনের বিষয়গুলো কনফার্ম ছাড়া কোনো শ্রমিকের মৃত্যু যেন না হয়, সরকারের পক্ষ থেকে এই ধরনের একটা আলাদা বডি থাকা উচিত। ইয়ার্ডটা কিন্তু এই পুরো ব্যবস্থাটা হচ্ছে একটা শিল্প মন্ত্রণালয়ের আন্ডারে যে অনেকগুলো অর্গানাইজেশনের মাধ্যমে তারা সার্টিফিকেটটা পেয়ে থাকে। আমরা হচ্ছে এই ইয়ার্ডের পার্টিকুলার একটা পার্ট আমরা এটাকে অবজার্ভ করি। প্রশ্ন রয়েছে শ্রমিকদের প্রশিক্ষণ নিয়েও। জাহাজ ভাঙার বিশেষায়িত এই সেক্টরে শ্রমিকদের প্রশিক্ষণের জন্য আলাদা ইনস্টিটিউট গড়ে তোলার বিকল্প নেই বলছেন বিশেষজ্ঞরা। আমরা দীর্ঘদিন ধরে বলে আসছি যে শ্রমিকদের জন্য একটা বিশেষায়িত প্রশিক্ষণ কেন্দ্র দরকার, যেখানে আপনার শ্রমিকরা হাইটেক আপনার ইনস্ট্রুমেন্টের মাধ্যমে তারা বুঝবে, দেখবে, শিখবে। দেশের ইস্পাত ও লোহার রড নির্মাণ শিল্পে কাঁচামাল হিসেবে স্ক্র্যাপ লোহার যোগান দেয় জাহাজ ভাঙা শিল্প। অর্থনীতিতে অবদান রাখা এই শিল্পের সম্ভাবনাকে ধরে রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলছেন শিপ ব্রেকার্স অ্যাসোসিয়েশন প্রতিনিধিরা। বাংলাদেশের প্রায় 60 থেকে 70% লোহা সাপ্লাই হয় এই শিপ রিসাইক্লিং থেকে। আর একটা দেশের উন্নতির জন্য, ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের জন্য স্টিল ইজ এ মাস্ট। তো সেই ক্ষেত্রে আমরা এই শিপ রিসাইক্লিংকে অবহেলা করতে পারি না। গত এক যুগে চট্টগ্রামের শিপ ব্রেকিং ইয়ার্ডগুলোতে মৃত্যু হয়েছে 161 শ্রমিকের। প্রণবেশ চক্রবর্তী, 71, চট্টগ্রাম। ময়মনসিংহে মৌসুমী জলাবদ্ধতায় 4 গ্রামের 1000-এরও বেশি পরিবার পানিবন্দী জীবনযাপন করছে। বিগত 1 দশক ধরে প্রতি বর্ষা মৌসুমে অন্তত 5 মাস তারা পানিবন্দী থাকেন। দুর্ভোগের পাশাপাশি জলাবদ্ধতার কারণে প্রতি আমন মৌসুমে এসব এলাকা অন্তত 200 একর জমি থাকছে অনাবাদি। ভুক্তভোগীদের অভিযোগ, এলাকার প্রভাবশালীরা খাল ভরাট সহ বিল এবং মুক্ত জলাশয়ে বাঁধ দিয়ে মাছ চাষ করা এই জলাবদ্ধতা। সহকর্মী বাবুল হোসেনের তথ্য এবং নুরুজ্জামানের ছবিতে প্রতিবেদন। পানিবন্দী জীবন বছরের 5 মাস। গত 10 বছর ধরে এভাবে কাটছে ময়মনসিংহ সদরের শেরপুর হালুয়াঘাট সড়কের পাশে গজারিয়া বিল, বগাউড়া বিল ও বাউসি বিল অধ্যুষিত আলালপুর গ্রামের গৃহবধূ ফাতেমার। রান্নার অসুবিধা, খাওয়ানোর অসুবিধা, চলাফেরা অসুবিধা, বাদে বাইরে ঘরে যাওয়া জানা, বাথরুম হানি। আলালপুর সহ পাশের বাজিতপুর, বড়বিলা ও হরিপুরুষ এই 4 গ্রামের 1000-এর বেশি পরিবার এরকম পানিবন্দী দিন যাপন করছে। মানুষের অভিযোগ, পানি নিষ্কাশনের খাল ভরাট সহ বিলে বাদ দিয়ে পুকুরে মাছ চাষ করায় এই জলাবদ্ধতা। আমাদের যে খালটা আছে এই খালের কিন্তু পানি নিষ্কাশনের কোনো ব্যবস্থা নেই। এই পানি ভাঙ্গে ভাঙ্গে পুলা আনে, বাজার করে আনে, করে আনে, খুব কষ্ট, মেয়ে ছেলেরা খুব কষ্ট। ফিশারি হইয়া পানির জায়গাতে মধ্যে থাকে। আমরা 4-5 মাস কোনো কিছু করতারি না, রুগী টুগি লিয়ে যাইতারি না। তারা পুকুর করে দেওয়া যাইতে যে খালপাট বন্ধ করে দিয়েছে। সরকার দাবি এটাই যদি আমরা খাল করে ক্লিয়ার করে তখন আমরা আর পানি আর থাকতো না। জনপ্রতিনিধিরা বলছেন, গত 1 দশকে অনেকবার বলেও কোনো প্রতিকার মেলেনি, যে কারণে জলাবদ্ধতা এখন স্থায়ী রূপ নিয়েছে।
এতে আমন মৌসুমে অন্তত 200 একর জমি অনাবাদি থাকছে। বিভিন্ন জায়গায় দৌড়াদৌড়ি করছি আমাদের এলাকাবাসী সহ, কিন্তু আসলে আমরা এই পানিবন্দী থেকে অদ্যাবধি কোনো উত্তরণ আমরা পাই নাই। প্রায় 1000 পরিবার প্রতি বছরই বন্দি অবস্থায় প্রায় 6 মাস তারা বন্দি অবস্থায় থাকেন এবং প্রায় 200 একর জমিতে তারা এই যে এখন যে আমনের ফসলটা আছে সেই ফসলটা তারা করতে পারে না। জেলা প্রশাসক ও স্থানীয় সংসদ সদস্য জলাবদ্ধতা সমস্যার স্থায়ী সমাধানের আশ্বাস দিয়েছেন। সকল অংশীজনকে নিয়ে আমরা একটা সুষ্ঠু সমাধানের চেষ্টা করব, যাতে করে সকল অংশীজনের যে স্বার্থ সেটি সংরক্ষিত থাকে, পাশাপাশি জলাবদ্ধতার যে সমস্যাটা সেটি আমরা নিরসন করতে পারি। ওই এলাকার কষ্ট লাঘবের জন্য, সেই অবস্থা থেকে উত্তরণের জন্য সকলের সহযোগিতার মাধ্যমে, আইনের মাধ্যমে সেই সমস্যার সমাধান করব। খাল ভরাট সহ মাছ চাষের জন্য নানা জায়গায় বাঁধ সরানো গেলেই মুক্তি মিলবে জলাবদ্ধতা থেকে, এমন দাবি ভুক্তভোগীদের। হাসান আহমেদ, ৭১। আজ 12ই ভাদ্র জাতীয় কবি কাজী নজরুল ইসলামের 50তম মৃত্যুবার্ষিকী। 1383 বঙ্গাব্দের এই দিনে ঢাকায় মারা যান এই কবি। মৃত্যুবার্ষিকী উপলক্ষে প্রতি বছরের মতো এবারও বিভিন্ন কর্মসূচি নিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়। সকালে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা এবং কর্মচারীরা অপরাজেয় বাংলা থেকে শোভাযাত্রা নিয়ে কবির সমাধিতে যান। সেখানে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। এরপর বিশেষ দোয়ার আয়োজন করা হয়। অন্যায়, শোষণ আর বৈষম্যের বিরুদ্ধে কবি নজরুলের কবিতা, গান আজও মানুষের মধ্যে জাগায় প্রতিবাদের শক্তি। বাঙালির চেতনায় অমলিন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম। 1899 সালের 24 মে পশ্চিমবঙ্গের বর্ধমানের চুলিয়া গ্রামে জন্ম নেন নজরুল। ব্রিটিশ বিরোধী আন্দোলনেও তার কবিতা আর গান মানুষের মধ্যে জাগিয়েছিল প্রতিবাদের চেতনা। তার লেখায় উঠে এসেছে সাম্য, মানবতা, প্রেম, স্বাধীনতা আর অন্যের বিরুদ্ধে লড়াইয়ের বার্তা। চলছে সংবাদ সংযোগ। সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন ৭১ ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন ৭১ ইউটিউব চ্যানেল। থাকুন ৭১-এর সাথে।